আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এবং আশা করি আপনারাও বরাবরের মতো ভালো আছেন। আমি আজকে বলতে একটু অস্বস্তি হচ্ছে, একটা খাবার রান্না করব। পৃথিবীতে ২ রকম মানুষ আছে। একরকম মানুষ আছে এই খাবারটা খায় খুব মজা করে, মানে পেলে একদম হাপুস-হুপুস করে খায়। আরেক রকম মানুষ আছে, আরেক দল মানুষ আছে যারা এই খাবার মানে খাওয়ার কথা চিন্তাই করতে পারে না। সেটা হলো গরু বা ছাগলের ভুঁড়ি, যেটাকে অনেকে আবার বট বলে। আমি আজকে গরুর ভুঁড়ি রান্না করব। কড়াইয়ে তেল দিয়েছি, পেঁয়াজ দিচ্ছি। এখন নতুন পেঁয়াজের অপেক্ষায় সব দোকানিরা। পেঁয়াজের দাম এত বাড়িয়ে দিয়েছে, একদম কেজি প্রতি ৩০-৪০ টাকা বেশি বাড়তি। তারপরেও না কিছু কিছু পরিবার আছে যারা, মানে আমার পরিবারে যেটা হয় আর কি, যে ভাত খাই আর না খাই, সালুনে অনেক পেঁয়াজ লাগবে। আমার হাজবেন্ড মানে তরকারির চেহারা, সালুনের চেহারা দেখেই উনি অনেক নাই খুশি হয় নাই বেজার হয় এবং অনেক কথা বলে। তো যার জন্য আমি সেই রিস্কে যাই না, যদিও এই সালুনটা উনি খাবেন না। আমি একটু গরম মশলা দিচ্ছি, কয়েকটা লং দিলাম। এটা যেহেতু অনেকক্ষণ রান্না হবে, মানে ছেঁচে দিচ্ছি না, এমনি দিয়ে দিলাম। তেজপাতা দেই, দারচিনি, একটা স্টার আনিস দিচ্ছি। অনেক মানে অনেক ভেঙে টেঙে গেছে, যার জন্য আমি এই দুইটাকে একটা ধরছি। স্টার আনিস আর এই সামান্য একটুখানি জয়ফল, এটা আমি হাত দিয়েই গুঁড়া করে দেব। পেঁয়াজটা ভাজা হতে হতে একটু গল্প করি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন, যে জানা না মানে শুনতে চেয়েছেন যে সালমান শাহ নায়ক, আমাদের নায়ক, তার কিছু স্মৃতিচারণ। আমি আহ, গর্বিত যে শাবনূর এবং সালমান দুইজনের একদম প্রথম দিক থেকেই আমি তাদের তাদের গানগুলো গেয়েছি এবং আমি সালমান শাহর সাথে গান গেয়েছি। আমাদের সালমান শাহ, ওর ডাকনাম ইমন। তো আমি আর সালমান শাহ প্রায় একই বয়সের, কিন্তু আমাকে সে মামি ডাকতো, কারণ আমার হাজবেন্ড তার মাকে যখন বিটিভির গানের জন্য গান তুলে দিতেন, তখন সালমান শাহ তখন থেকেই মানে মাকে গান তুলে দিচ্ছেন একজন সুরকার, তাকে মামা ডাকার এই ছলেই সে মামা ডাকতো। এবং সেই সেই দৃষ্টিকোণ থেকেই আমি মামি ছিলাম, আমাকে মামি ডাকতো। তো একদিন একটা স্টুডিওতে, তখন প্রথম প্রথম বুলবুল ভাইয়ের গান গাচ্ছি, আমাদের সব্যসাচী সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, সিম্ফনি রেকর্ডিং স্টুডিও পল্টনে অবস্থিত, ঢাকাস্থ পল্টনে। তো তখন গান গাইছি। তো গাইতে গাইতে হঠাৎ মানে এরকম এরকম দিন গেছে যে এক একটা দিন ২টা ৩টা ৪টা করে গান আমি বুলবুল ভাইয়ের গাওয়া শুরু করার সাথে সাথেই বুলবুল ভাই এইভাবে আমাকে অনেক ঘন ঘন গান গাওয়াতেন। তো একদিন শুনলাম যে আমার কো আর্টিস্ট সালমান শাহ। তারপরে আসলো, আমরা রেকর্ডিং রেকর্ডিং বুথে আমরা দুইজন একসাথে ২টা মাইক্রোফোনে দাঁড়িয়ে গান গাইছিলাম। আর আরেকদিন আরেকটা গান, আমি ২টা গান করেছি সালমান শাহর সাথে। তো আরেকটা রেকর্ডিংয়ে আমি আগে গেয়ে চলে এসেছি, ও পরে গেয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে গান গান ২টা একদম ইতিহাস সৃষ্টি করতে পারতো, কিন্তু গান ২টা ছিল নকল। যার জন্য সেটার সেইভাবে সাড়া ফেলেনি। কিন্তু সালমান শাহ কিন্তু অনেক ভালো গেয়েছিল। একদম পেশাদার শিল্পীর মতো করে
মানে অনেক এক্সপ্রেশন দিয়ে ভালোই গিয়েছিল। তো যাই হোক, এরপরেও আরো নানান জায়গায় নানানভাবে দেখা হয়েছে অনুষ্ঠানে, চলচ্চিত্রের কোনো উৎসব, চলচ্চিত্র কোনো পুরস্কার অনুষ্ঠান, ও, সেখানে দেখা হয়েছে। খুবই চঞ্চল টাইপের, চঞ্চল এবং প্রথম দিকে চঞ্চল এবং সাদামাটাই ছিল সে। তাকে একদমই বোঝা যেত না যে সে ধীরে ধীরে একদম মহানায়কের দিকে যাচ্ছে, তার জনপ্রিয়তা এত বাড়ছে। খুবই চঞ্চল, এক্ষুনি স্টুডিওতে ঢুকলো, এক্ষুনি বের হয়ে গেল, মানে একদম উড়ন্ত পাখির মতো এরকম। আর সবসময় খুব নর্মাল শার্ট, মানে টি শার্ট, একটু সাদা কাপড় বেশি পরতো। তো তারপরে একটা সময় দেখলাম যে পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তার উপর যখন ভর করছে, তার অনেক কাজ বেড়ে গেছে, তখন একটু কোন একটা সময় সে মারা যাওয়ার আগে আগে আমার কাছে মনে হয়েছে যে খুবই ডিস্টার্ব, মানে একটু অস্থির, একটু হঠাৎ করে রেগে গেল, একটুখানি হাসি মুখে মানে এক্ষুনি কথা বললো। মানে একদিন আমার মনে আছে যে আমাকে একদিন ২ বার সালাম দিল। একবার সালাম দিয়ে মামি ভালো আছেন, বাস গেল। তারপরে আবার ওই স্টুডিওর গলির মধ্যেই দেখা হলো। আবার মামি আসসালাম আলাইকুম। আমি বললাম তুমি না একবার সালাম দিলা। বলে কি জানি ভুলে গেছি, আজকেই দেখা হচ্ছে আপনার সাথে। বলছে হ্যাঁ, তো দেখা হলো না, তুমি আসলা প্রথমেই। বলে একদিনে কি ২ বার সালাম দেওয়া যায় না? আমি বলছি তা যায়, তা তো অবশ্যই যায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটুখানি অস্থির অস্থির আছে, কোনো একটা কারণ, অশান্তি মনের মধ্যে এরকম। তো যাই হোক, এইটুকুই তার সাথে আমার স্মৃতি। সে আমার হাজবেন্ডকে অনেক শ্রদ্ধা সব ভরে মামা ডাকতো, এবং দেখা হলে চট করে পায়ে হাত দিয়ে সালাম করে নিত। এটা সে বুলুল ভাইয়ের সাথেও করতো, পায়ে হাত দিয়ে সালাম করতো। শিবলি সাদিক ছিলেন, ওনার ওনার পায়ে হাত দিয়ে সালাম করে, মানে সত্যিকার অর্থে ডাউন টু আর্থ ছিল। আবার একটা সময় হঠাৎ করে একটু রাগান্বিত হয়ে যেত, হঠাৎ করে একটু আহ, মানে একটু অস্থির ব্যবহার করত। তো যাই হোক, আহ, আল্লাহ তার বেশ, তার আত্মার শান্তি কামনা করি এবং বেশ নসিব করুক। আমার কাছে আসলে সালমান শাহ আমাদের ইমনের এইটুকু স্মৃতি আজ আমার মনের মণিকোঠায় জমা। মানে মশলা দেওয়ার আগেই ভুঁড়িটা দিয়ে নেব, এটা একদম পরিষ্কার করে নেওয়া। এটা একটু ভাজা ভাজা হবে, সেই ফাঁকে আমি মশলাটা ফাঁকে ফাঁকে দিয়ে দিব। এটা ভুঁড়িটা বাজার থেকেই পরিষ্কার হয়ে এসেছে, তারপরে বাসায় গরম পানিতে ধুয়ে এরপরে হলুদ দিয়ে গরম, মানে মোটামুটি সেদ্ধই করার মতো, যাতে বাড়তি তেল চর্বি পড়ে যায়, সেরকম করে তারপরে সেটাকে টুকরো করা হয়েছে। এখন বাটা মশলা দিব, আদা বাটা, রসুন বাটা। এগুলো হলো জেনুইন মশলা, মানে এই এই মশলাগুলো সব সালনেই যায়, কোনোটাতে আমরা হয়তো আদা বাটা একটু কম খাই। আর আদা আদা রসুন, জিরা, হলুদ, মরিচ, এই 5টা হলো প্রধান মশলা সালনের। এরপরে কোনোটা মাছ মাংস বুঝে কোনোটা কম বেশি, আমি আসলে বলছি যারা একদম নতুন রান্না করে, যেমন গরুর গোস্তে আমরা একটুখানি আদা বেশি দিই, আবার সেখানে মুরগির সালুনে আমরা আদাটা অতটা, মানে আদা আর রসুন সমান সমান, আবার মাছে আদাটা আর একটু কম, এইভাবে এই রেশিওতে দেই। আমি নুন দিচ্ছি,
হলুদ, গুঁড়া হলুদ, গুঁড়া মরিচ। এই জন্য না তেজপাতা আমার দিতে ইচ্ছা করে না। কি একটা তরকারির মধ্যে সালুনের মধ্যে একটা ডিস্টার্ব, খালি ডিস্টার্ব মারে। এখন একটু পানি দিব। এটা তো মোটামুটি অনন্তকাল ধরে রান্না হতে হবে। সিদ্ধ হবে, তারপরে আবার ভুনা ভুনা হবে, তারপরে ভাজা ভাজা হবে, তারপরে একদম কলিজা ভাজার মতো ভাজা হবে। নরম নরম ভুড়িটাও খেতে মজা। আবার আমার মেজো বোন করে একদম একদম ভাজা ভাজা, মানে মশলা থেকে তুলে আবার একদম তেলে মচমচে করে ভাজে। কত রকম খাওয়া। আবার একটু গল্প করি। আমি আসলে রান্নার ফাঁকে গল্প করি না, গল্পের ফাঁকে রান্না করি। আমরা এই কথাটা সবাই জানি যে বলে ফেলা কথা টুথপেস্টের মতো, একবার বের হলে সেটাকে আর ঢুকানো যায় না। তো সেখানে আসলে সত্যিকার অর্থে সারা পৃথিবীতে যত রকম মাখলুকাতের জাতি প্রজাতি আছে, একমাত্র মানুষ কথা বলতে পারে, হাসতে পারে এবং কথা বলতে পারে, এটা তার বিশেষ গুণ। সেখানে এই কথার কথার অবমূল্যায়নে যেন জীবন নষ্ট না হয়, এটা আমাদের খেয়াল রাখা উচিত। আমি ভুল কথা বলে অনেক সর্বনাশ হয়। ভুল কথা বলে রাজা গদি থেকে নেমে যায়, ভুল কথা বলে বাদশা ফকির হয়ে যায়, এরকম অনেক কিছু আছে। ভুল কথা বলে একদম একটা মানুষ অনেক শ্রদ্ধার জায়গা থেকে একদম নিচে নেমে আসে, সত্যিকারের ভুল কথা যেগুলো। তো সেই ক্ষেত্রে আর একটা কথা হলো যে কথা বলার অধিকার ক্ষমতা আছে, আমার জীব আছে, মুখ গহ্বরের মধ্যে এমন একটা প্রক্রিয়া আছে যে আমি কথা বললে সেই সাউন্ডটা বের হয়। এই ক্ষমতাটা আল্লাহ আমাকে দিয়েছেন বলেই আমি যা খুশি তাই বলতে পারি না। আমাকে অবশ্যই হিসাব করে কথা বলতে হবে। যে কথা কাউকে আঘাত করবে না, যে কথা আমার পজিশন আমার সম্মানকে নিচে নামাবে না, এরকম সবসময় মাথায় রাখতে হবে। আমার শাশুড়ি বলতেন, আমার শাশুড়ি মা আমার কাছে প্রিয় একজন দার্শনিক। উনি বলতেন, জিবা তুমি আমাকে নিবা, মানে এই জীবটা একটা নরম হাড় ছাড়া একটা অঙ্গ। এই অঙ্গ দিয়ে আপনি মানুষকে এত আঘাত করতে পারেন যেটা তরবারির আঘাত তো তার কাছে কিছু না, বন্দুকের গুলিও তার কাছে কিছু না। আবার এটা উনি খাওয়ার অর্থেও বলেছেন যে একটা মানুষ খেয়েই মরে, না খেয়ে মরে না। তো সেখানে জিহ্বাই প্রধান প্রধান কারণ। তো সেই আমি আমি যেটা বলছি সেটা হলো কথার কথা, যে কথা আসলে হিসাব করে বলা দরকার। কথা আর আজকাল এমন অবস্থা হয়েছে যে কোন ফাঁকে কে আপনার কথা ভিডিও করে রিল করে ছেড়ে দিবে আপনার তো সেটা জানেন না। তো সেই জায়গায় কথাটা আমাদের হিসাব করে বলা উচিত। কিছু ক্ষেত্রে এরকম হয় যে আমি একটা ভালো কথা বললাম, কারো পছন্দ হলো না, তখন সে তার ভুল ধরলো। তখন কিন্তু বাকি লোকরা জানে যে এই উনি সত্যি কথাই বলেছিলেন, কিন্তু আমরা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করলাম, করে ওনাকে হেয় প্রতিপন্ন করলাম, সেটা অন্য কথা। কিন্তু আমি একটা জায়গায় দাঁড়িয়ে আমি এমন একটা কথা বললাম যে আমার আশেপাশের পরিবেশ সব কিছু নিয়ে আমি ডুবলাম। এরকম কথা বলার চেয়ে না বলাই ভালো। যত কম কথা বলা যায় ততই ভালো। কথায় আছে না যে বোবার শত্রু নাই। তো বোবা হলে আবার অনেক সময় আমি সত্যিকার যারা বাক প্রতিবন্ধী তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যারা কথা বলতে পারি তারা উপযুক্ত জায়গায় কথা বলবো। আমার প্রতিবাদ করার জায়গা থাকলে আমি প্রতিবাদ করব।
শুধু প্রতিবাদ না, তীব্র প্রতিবাদ করব। কিন্তু অযথা কথা বলা, ভুল কথা বলা, ফালতু কথা বলা, দর্পণ নিয়ে কথা বলা, এগুলো খুবই অন্যায়। যাই হোক, এটা আমি সবসময় মাথায় রাখি, রাখার চেষ্টা করি। আমি খুব ক্যাজুয়ালি কথা বলি। আমি হাসতে হাসতে অনেক কথা বলে ফেলি, হাসতে হাসতে অনেক শক্ত কথাও বলে ফেলি। কিন্তু তারপরেও আমাকে আমাকে সামলে রাখেন আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে, আমার ছেলের বউ, মেয়ে জামাই। তারাও আমাকে মানে ঠিক করে দেয় যে এতটুকু পর্যন্ত বলা যেতে পারে। তো এই আশেপাশে যারা থাকে তাদের কথাও আমি শুনি, শুনে আমি হিসাব করি আমার কথা বলি। এখানে তো অনেকখানি পানি দিয়েছি, মোটা করে কাটা পেঁয়াজ দিয়েছি। এটা এখন সিদ্ধ হতে থাক অনন্তকাল ধরে। আমি আসছি। প্রায় 2 ঘন্টা পরে ফিরে এলাম। আবার মাঝখানে বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন কিছু ছিল না, আমি একটু শুয়ে বসে আসলাম। এখানে ভাজা ধনিয়া জিরা গুঁড়া সামান্য একটু দিল, আর এটা হলো গরম মশলা, রেগুলার গরম মশলা গুঁড়ো। আবার একটু কথা বলি। আমার সাহেব কিন্তু এই মানে ভুড়ি কেউ খেতে পারে কিন্তু তার কল্পনা নেই। মানে যেদিন উনি প্রথম জানলেন যে আমি ভুড়ি খাই, সেদিন মনে হয় খুব দুঃখ পেয়েছিলেন যে তার সহধর্মিণী, তার জীবন সঙ্গী, মানে শিল্পী মানুষ গান গায়, কিভাবে ভুড়ি খায়। অথচ আজকে এই ভুড়িটা দেখে বারবার বলছে, না না না, এটা হয়নি, এটা হয়নি, এটা আরো কালো 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 হবে, আরো কালো হবে। এটা কিন্তু মানুষ যারা তুমি রান্না করতেছে, যারা দেখবে তারা বলবে যে এটা হয়নি। মানে এত কিছুর দিকে তার নজর। মানে আমি যখন সাজলে উনি বলবে যে এই এই চোখের কাজলটা একটু কম হয়েছে। তারপরে একটা সময় খুব শখ করে টিপ দিতাম, না 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 না, এই লম্বা টিপে শাড়ির সাথে মানাচ্ছে না, এখানে একটা এরকম করে এই কি একটা টিপ দিছো, ময়লার মতো দেখা যাচ্ছে, আর একটু বড় করে দাও, এরকম অনেক রকম। তারপরে ব্লাশন দিলে, ওইটা তো জানে না, ব্লাশন নাম জানে না, ফলে যে গালে যে লাল দাও লাল দাও, ওইটা কম কম বেশি হয়ে গেছে। মানে এত ইয়া চোখ, সূক্ষ্ম চোখ, আল্লাহ। এই বুড়ি সে খায় না, অথচ এটা মানে কতটুকু কালো হবে এটা তার ঠিকই হিসাব আছে। এখন এই মশলাটা দেওয়ার পরে এত সুগন্ধ বের হলো যে আমি কথা বলতে পারতেছি না, মুখ দিয়ে পানি আসতেছে। এবং যে যে ভিডিও করছে, সে ভিডিও ওম্যান, ক্যামেরা পার্সন, তার ক্ষুধায় সে পাগল হয়ে গেছে। কতক্ষণে হবে, কতক্ষণে খাবে। আমরা হলো আজকে প্রথম খাওয়া দিব, আবার এটা কালকে আবার ভাজা ভাজা হবে, তখন দ্বিতীয় খাওয়া দিব। আমার মনে হয় না যে পরশু দিন আমরা খেতে পারবো, অনেক বেশি না তো। আমি এটা আর বাটিতে বাড়ছি না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই মনে করবেন না যে আমার অফুরন্ত সময়, বরঞ্চ এটা ভাবুন যে আমার অফুরন্ত কাজ। আমি যেখানেই যাই আমি কাজ করি, সারাক্ষণ পিঁপড়ার মতো কাজ করতেই থাকি। রান্না করাটা আমার খুব প্রিয় একটা কাজ। যতই তীব্র প্রতিবাদ আসুক, রান্না আমি করেই যাব ইনশাআল্লাহ। তো যাই হোক, সবাই যেভাবে আমার সাথে আছেন এভাবেই থাকবেন। আমিও আপনাদের সবার জন্য অনেক দোয়া করি, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা রইল। এবং শেষমেশ ছোট্ট একটা উপদেশ, যে ঘরের খাবার খাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।